দেশে এখন গণভোট নিয়ে কথাবার্তা হচ্ছে। এরকম একটা সময়ে আপনি যদি একটা গণভোট আয়োজন করতে পারেন যে আমরা আসলে কালকে হংকং এর বিপক্ষে কেন হারলাম, এই গণভোটে আমার ধারণা 99% ভোট পেয়ে জিতে যাবেন আমাদের কোচ হ্যাভিয়ার ক্যাভরেরা। সবাই বলবে যে এই লোকের কারণেই আমরা হারছি, জিতে যাবে মানে উনি আসলে দায়ী বলে প্রমাণিত হবেন। সবারই এটা ধারণা। আমিও যে এটা থেকে খুব ভিন্ন ধারণা করতেছে তা কিন্তু না, কিন্তু আমি একটু ডিফার করতে চাই। আসলে যেটা সবাই বলতেছেন যে তার আসলে কালকের ম্যাচের যে কৌশল, এই কৌশলের কারণে আমরা হেরে গেছি, এইটা আমি একমত না। আমি অনেকটাই ক্যাবরেরার কালকে ম্যাচের কৌশলের সঙ্গে একমত, এবং এই প্রথমবারের মতো আমার মনে হয়েছে যে সে সত্যি সত্যি একটা প্ল্যান নিয়ে কালকে টিম মাঠে নামাইছে। তারপরেও আমি কেন মনে করতেছি যে ক্যাবরেরাই দায়ী কালকের ম্যাচের হারের জন্য? এটার কারণ হচ্ছে তার ভুল না। আপনি যখন কৌশলকে দায় দেন তখন আসলে আপনি ভুলকে দায় দেন। আমি মনে করি ভুলের জন্য আমরা হারি নাই, আমরা হারছি আসলে অন্যায়ের জন্য। অন্যায়ের জন্য হারছি। যে স্কোয়াডটা নির্বাচন করা হয়েছে এবং যে 11টা সিলেক্ট করা হয়েছে, এইটার মধ্যে আসলে অন্যায় ছিল। এই অন্যায়ের কারণে আমরা হারছি, বদলির কারণে আমরা হারি নাই, ম্যাচ কৌশলের জন্য আমরা হারি নাই। এই জিনিসটা একটু আমি যতটুকু বুঝছি, আপনারা জানেন যে আমি ফুটবল ক্রিকেট কোনো কিছু নিয়ে খুব বেশি যে বুঝি তা না, মোটামুটি নিজের ধারণার উপরে কথা বলে সেই ধারণা থেকে আমি একটু আপনাদের সঙ্গে আলাপ করতে চাই, আমার মতামতটা জানাতে চাই যে আমার ধারণা ভুল না, আসলে একটা ক্রাইমের কারণে আমরা হারছি। সেই ক্রাইমটা কি এবং কেন আমি ভুল মনে করতেছি না, এই দুটো জিনিসই একটু ছোট করে বুঝায় বলি। দেখেন, আমি সারা জীবন হচ্ছে পরিকল্পনা না করে চলা মানুষ। আমি কখনো পরিকল্পনা করে কিছু করতে পারি নাই। কোনো একটা কাজ যে একটু গুছায় করা, আমি যে জানবো যে কেন কাজটা করতেছি, এটা করতে পারি নাই, যার ফলে আমি জীবনে কখনো সফলতাও পাই নাই। কিন্তু এইটা করতে গিয়ে আমি একটা জিনিস বুঝছি, পৃথিবীর বুকে তো প্রায় অর্ধ শতাব্দী পার করে ফেললাম, প্রায় অর্ধ শতাব্দী। এই সময় আমি একটা বুঝছি যে আমার জীবনে যা যা করছি এগুলো করা যাবে না। ফলে আমি যাকে দেখি যে পরিকল্পনা নিয়ে কাজ করে, যে অন্তত জানে যে সে কেন করতেছে কি করতেছে, তাকে আমি রেসপেক্ট করি। শুরুতে আমি এই কারণে ক্যাব্রেরার গতকালকের কৌশলকে আমি বলতেছি যে এটাকে ভুল বলা উচিত হবে না। তার এই কৌশলটা ব্যাকফায়ার করতে পারে, তার এই কৌশলটা ঠিক না হইতে পারে, সে কৌশলগত ভুল করতে পারে, কিন্তু তার যে একটা ভালো কৌশল ছিল না বা সে কৌশলটা যে ঠিকঠাক না, এটা আমি মনে করি না। আমি মনে করি কৌশলটা ঠিক ছিল। কেমন ঠিক ছিল? সবচেয়ে বেশি তো কথা হচ্ছে যে আমরা কেন শুরুতেই জামাল ভুঁইয়া, সমিত সোম এবং ফাহমেদুল জায়ান, এই চারজনকে কেন শুরুর একাদশে রাখলাম না? এ ব্যাপারে আমি জায়ান বাদে বাকি তিনজনের ব্যাপারে মোটামুটি কনভিন্সড যে কেন ক্যাবরেরা রাখে নাই, এটা আমি বুঝতে পারছি। পরে ক্যাবরেরা ব্যাখ্যাও দিচ্ছেন, কোচের যে ব্যাখ্যা সেটা আমার সঙ্গে অনেকটাই মিলছে। আমার খেলা দেখার সময় মনে হয়েছে যে কারণটা এটা। প্রথমত জামাল, জামাল যদি 90 মিনিট খেলেন, শেষ 30-35 মিনিটে গিয়ে তার সেরাটা পাওয়া যাবে না। অথচ জামালকে আমাদের মূলত দরকার হবে শেষ 30-35 মিনিটে। কারণ কি? কারণ হচ্ছে যে কোচ কালকে যে খেলার ভঙ্গিটা দিছিলেন, এটা যদি আপনারা দেখেন, শুরুতে উনি আসলে চাইছেন মিডফিল্ডটা দখলে রেখে, বলা যায় যে মিডফিল্ড তথা ডিফেন্স পুরোটা দখলে রেখে, সোকল ডিফেন্সিভ না কিন্তু দখলে রেখে খুব বেশি নিজেরা অ্যাটাকে যাব না, ওদের প্রেস করতে দেব, আমরা খেলাটা ডিপে নিয়ে যাব। হংকং এর সঙ্গে আমরা যে হামজার কাছ থেকে ওরকম একটা অবিশ্বাস্য গোল প্রথম হাফে পেয়ে যাব, এটা তো আর আসলে ইকুয়েশনে থাকে না। ইকুয়েশনে যে হংকং শুরু থেকে সমানে প্রেস করতে থাকবে, ওরা গোল বের করার চেষ্টা করবে, আমরা গোল করতে দিব না, মিডফিল্ড আমরা দখলে রাখবো। ফলে আমাদের গিয়ে ম্যাচের শেষ দিকে মানে শেষ 40 মিনিটে, সেকেন্ড হাফটা পুরোটা আমাদের দরকার হবে জামাল ভুঁইয়াকে। কেন? ওই সময়টা আমরা অ্যাটাক করব, লাস্ট 30 মিনিট, লাস্ট 20 মিনিট আমরা প্রবল অ্যাটাক করব। অ্যাটাক করলেই আপনারা জানেন আউটপুট হিসাবে গোল আসুক বা না আসুক, সেট পিস আসতে থাকবে, কর্নার পাবেন, আপনি ফ্রি কিক পাবেন, তখন জামাল ভুঁইয়ার ম্যাজিকটা হামজার সঙ্গে মিলে কাজে দিয়ে দেবে। ফলে জামাল ভুঁইয়াকে সেকেন্ড হাফে নামানোর যে কৌশলটা, এটার সঙ্গে আমি একমত। আবার সমিতটা যদি আপনি দেখেন, সমিত সোম আসলেই প্রায় ফেসবুকে দেখলাম 45 ঘন্টা জার্নি করছে। আমি ঠিক জানি না কানাডা থেকে আসতে কি 45 ঘন্টা লাগে। যাই হোক, 45 ঘন্টা না হলেও 18-20 ঘন্টা তো হবেই। দীর্ঘ একটা জার্নি করে আগের রাতেই এসে পৌঁছাইছে, এবং সে এর আগে লম্বা একটা সময় ইনজুরিতে ভুগছে, যে ইনজুরি থেকে পুরোপুরি রিকভার করে নাই।
আবার আমাদের নেক্সট উইকেই বা এক সপ্তাহ পরেই হংকংয়ের বিপক্ষে আবার ম্যাচ আছে। ফলে শমিত সোমের মতো ক্রিয়েটিভ মিডফিল্ডার, তাকে নিয়ে ঝুঁকি নেওয়াটা কঠিন। তাকে এক হাফ খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন। ওকে ফাইন। ইভেন ফাহমিদুলের ব্যাপারেও আসলে জামালের কথাটাই সত্যি, যে ফাহমিদুল আপনারা দেখছেন আগের ম্যাচগুলোতেই আমরা এটা খুব পরিষ্কার দেখতে পাচ্ছি, ওয়েদার বা নানা কারণে ফাহমিদুল পুরো 90 মিনিট একই পেসে খেলতে পারে না। প্রথম হাফটা ফাহমিদুল তার সেরাটা দিতে পারে, সেকেন্ড হাফে এসে তার পেসটা কমে যায়। অথচ সেকেন্ড হাফে ফাহমিদুলের এই পেসটা বেশি দরকার হবে। হংকং এর বিপক্ষে আমরা কালকে ক্যাবরেরা যে কৌশলে খেলতে চেয়েছেন, যে শুরুতে আমরা অত বেশি অ্যাটাক করব না, আমরা খেলাটা ডিপে নিয়ে গিয়ে শেষ মুহূর্তে একটা চরম ধাক্কা দিয়ে একটা গোল বের করে আনার চেষ্টা করব। এটা হচ্ছে তার কৌশল ছিল, আমার তাই মনে হয়েছে। আমি জানি না এটা সত্যি কিনা, মানে খেলাটা যত ডিপে নেওয়া যায় সেক্ষেত্রে শেষ দিকে পূর্ণ শক্তির জামাল, সমিত, ফাহমিদুলকে মাঠে পেলে হংকংকে চেপে ধরা সহজ হবে। এই কৌশলের সঙ্গে আমি মানে কি বলবো একমত না। এই কৌশলের সঙ্গে আমি পুরোপুরি একমত না। আমি তো কোচ না, আমার একমত হওয়া না হওয়ার কিছু যায়ও আসে না। ক্রিটিকরা কখনোই একমত হয় না কোনো কিছুতে। কিন্তু এটা একটা কৌশল তো। এই কৌশলে সারা পৃথিবীর অনেক কোচ খেলতেছে। যারাই দেখে যে একটু প্রতিপক্ষের চেয়ে আমি নামে কামে পিছায় আছি, তারা এরকম কৌশল নেয়। এই কৌশলে অন্যায় কিছু নাই, যে আমি আমার যারা সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এনার্জি 90 মিনিট নাও থাকতে পারে, তাদেরকে সেকেন্ড হাফে খেলাবো, হতে পারে এই কৌশলটা। কিন্তু এটাও আসলে জায়ানকে ফার্স্ট হাফে না নামানোর ব্যাখ্যা হতে পারে না। উনি বলছেন জায়ানের কাজটা নাকি সাদ ফার্স্ট হাফে খুব ভালো করছে। যাই হোক, এটা কত বড় রসিকতা আমার ধারণা উনি নিজেই বুঝছেন। বলে যে উনি হেসে দেন নাই, এটাতেই আমি খুশি যে উনি এরকম একটা রসিকতা করেও চুপ করে থাকতে পারছেন। এটা বিরাট একটা রসিকতা। এখন কথা হচ্ছে যে জায়ান বাদে বাকিগুলো তো তাহলে আমি মেনে নিলাম, ওনার কথাবার্তা মেনে নিছি, ওনার কৌশল মেনে নিছি। তারপর আমি আবার শুরুতেই বললাম যে গণভোট করলে আমিও ক্যাবরেরার বিপক্ষে ভোট দিব, যে ক্যাবরেরার কারণে কালকে আমরা ম্যাচটা হারছি। কারণ কি, ওই যে বলছি যে ভুলের মতো সরল ব্যাপার দিয়ে ক্যাবরেরার মাপ করেন না। ক্যাবরেরার পেছনে কে আছে কি আছে সেটা তো আমি টার্গেট করতে যাব না, আমার সেটা দরকারও না ক্রিটিক হিসাবে। আমার দরকার হচ্ছে ক্যাবরেরার হাত দিয়ে যেহেতু কাজগুলো হচ্ছে, আমার বলা যে ক্যাবরেরার হাত দিয়ে ক্রাইম হচ্ছে। সেই ক্রাইমটা কি? ক্রাইমটা হচ্ছে স্কোয়াড। আপনি যে স্কোয়াড নামাইছেন, এই স্কোয়াডেই তো ক্রাইম রয়ে গেছে। এই স্কোয়াড তৈরি করার পরে আপনি যদি পেপের মতো স্টাইল নিয়েও খেলেন, আপনি যদি স্কলারির মতো সুন্দর চাতুর্য দেখান ওখানে, আপনি যদি ডন আঞ্চেলতেও হয়ে ওঠেন, তাও আপনার ক্রাইম মাপ হবে না। কালকে যদি ওরা একটা গোলও করতে না পারতো, আমরা যদি 3টা গোলে আমরা করছি 3-0 জিতে যেতাম, তাও এই টিমে যে ক্রাইমটা হয়েছে সেটা পরিষ্কার। দেখেন, কিছু খেলোয়াড়কে আমরা বহন করে যাচ্ছি, প্রত্যেকের নাম বলবো না, কারণ এইভাবে সিঙ্গেল আউট করাটা আমি পছন্দ করি না। আপনারা মোটামুটি আমার যারা কন্টেন্ট দেখে অভ্যস্ত তারা জানেন যে আমি খুব দায় ঠেকলে তারপরে কারোর নাম বলি। যেমন আমি সাদের নামটা বলবো, কারণ সাদ অলরেডি আমার কাছে মনে হয় যে যতদূর সহনশীলতা বা সহনযোগ্যতা আমাদের ছিল সেটা সে পার করে ফেলছে। সে না, আসলে ক্যাবরেরা পার করে ফেলছে সাদকে নিয়ে। যে তাকে আরো যদি বহন করা হয়, আরো যদি 11 মেক করানো হয়, এইটা আসলে বিরাট অন্যায়, বিরাট অন্যায়। আমি জানি না তাদের ওই জায়গাটায় কে খেললে সবচেয়ে ভালো করবে। আপাতত তো মনে হচ্ছে জায়ানের চেয়ে ভালো বিকল্প কেউ নাই। হতে পারে আমাদের হাতে আরো ছেলে পেলে আছে। আমি যেহেতু বলছি যে বাংলাদেশের ফুটবলের রিসোর্স পাইপলাইন সম্পর্কে পরিষ্কার ধারণা আমার নাই, কিন্তু যতই ধারণা না থাক, এটুকু বুঝি যে 17 কোটি দেশের মানুষের মধ্যে একজন সাদউদ্দিন সেরা বিকল্প ডিফেন্সে হতে পারে না। ব্যাকের ওই জায়গাটায় সে সেরা বিকল্প হতে পারে না, যে প্রতি মুহূর্তে বল লুজ করতে থাকে, প্রতি মুহূর্তে বল লুজ করতে থাকে। দেখেন, সিঙ্গাপুরের ম্যাচটাও দেখলাম, কালকের ম্যাচটাও দেখলাম, সে যত অন্যমনস্ক থাকে বক্সে। কালকে কে যেন রসিকতা করে, কে জানো না, ওই যে একটা সুন্দর ট্রল ফেসবুক পেজ আছে, নাম ভুলে গেছি, ওরা ইংরেজিতে লিখছে হামজার বয়ানে, যে হামজা বলছে যে সবাই গ্যালারিতে বসে কষ্ট করে খেলা দেখে, আমার ডিফেন্ডাররা তো বক্সে দাঁড়ায় দেখে, আমি চাই যে ওদের জন্য চেয়ারের ব্যবস্থা করা হোক। আমার তো সাদের ব্যাপারে এটা খুবই সত্যি মনে হয়। ওইদিকে তারিকরা জীবন দিয়ে দিচ্ছে অ্যাটাক ঠেকাতে, হামজান ওপরের বক্স থেকে দৌড়ায় এসে এসে বল ক্লিয়ার করতেছে, সাদের হুঁশই নাই। কই আছে সে? কেন সে মাঠে আছে? কি জন্য মাঠে আছে? এটা তো সে নিজেই পরিষ্কার না। বারবার তার 2 পার মাঝখান থেকে বল চলে যাচ্ছে, তারপরে সে ফাম্বল করে বল অন্যকে দিয়ে দিচ্ছে, বক্সের মধ্যে সে পাস দিচ্ছে প্রতিপক্ষকে। কালকে যে 3-4টা গোল আমরা হজম করছি, দুটো পরিষ্কার। সাদ যদি একটু কেয়ারলেস না হতো,
কেয়ারফুলও হওয়ার দরকার ছিল না। কেয়ারলেস না হতো দুটো গোল আমরা খেতাম না। বাকি দুটোর জন্য অবশ্যই মিতুল দায়ী, সে প্রসঙ্গে পরে আসতেছি। মিতুলের ব্যাপারটাও আমি একটু জিজ্ঞেস করবো আপনাদের কাছে। এই ব্যাপারটা আমার কোনো অ্যান্সার নাই। সাদের ব্যাপারটা আমি বুঝি যে সাদের বিকল্প আছে। সাদের অ্যাকচুয়ালি এই পারফরমেন্সের পরে, শুধু সিঙ্গাপুর আর এই হংকং ম্যাচে এই পারফরমেন্সের পরে আমি যদি দেখি তাকে নেক্সট ম্যাচেও 15 জনে রাখা হয়েছে বা 25 জনে রাখা হয়েছে, আমি খুবই অবাক হব এবং আমি বলবো যে ক্রাইমটা চলমান। কেন কেন এই ছেলেটাকে আমরা বহন করেই যেতে হবে? সাদ ভালো ছেলে হতে পারে, আমার কোনো আপত্তি নেই, সাদ ভালো ফুটবলার হতে পারে। এই দুইটা ম্যাচ দেখে আমি সিদ্ধান্তে পৌঁছে যেতে পারি না। হতে পারে যে সে ভালো ফুটবলার, আর কাটায় আসুক, বাইরে কিছুদিন কাটায় আসুক, আউটিং করুক ঠিকঠাক মতো, লিগ খেলুক, সে তার এই কেয়ারফুলনেস ফিরে পেলে আবার খেলবে এই জায়গায়। কারোর দিন তো শেষ হয়ে যায় না, আমি কাউরে না বলতে রাজি না, কিন্তু সাদকে আপাতত স্কোয়াডে দেখতে রাজি না আমি। 23 জন, 25 জন, 28 জনের মধ্যেও দেখতে রাজি না। এটা হতে পারে না ভাই। আপনি একটা টিমে এরকম ব্লান্ডারের পর ব্লান্ডার করার পরেও আপনি পুরো 90 মিনিট খেলবেন এবং আপনার কোচ গিয়ে আপনার ডিফেন্ড করবে যে জায়ানের নামাই নাই, সাদ কাজটা ভালো করতেছে বলে, এত বড় রসিকতা তো সহ্য করা যাবে না ভাই। এইটা হচ্ছে ক্রাইম। 2 নম্বর ক্রাইম হচ্ছে মিতুল মার্মা। এই ছেলেটার ব্যাপারে বলতে গিয়ে আমি একটু কনফিউজড। সিরিয়াসলি, আমি রসিকতা করতেছি না, সিরিয়াসলি কনফিউজড। এই কারণে আমি জি কোর কিপিং পর্যন্ত দেখছি। একসময় আমরা ভালো ভালো কিপার উপহার দিচ্ছি, দেখেন না, একসময় তো আমরা ওয়ার্ল্ড ক্লাস কিপার আমিনুল ভাইয়ের দেশে বসবাস করছি। তার আগেও পনির ভাইরা অনেক বড় বড় মহিরুহ কিপার বাংলাদেশে আসছে। পরে জিকো পর্যন্ত কিন্তু আমাদের কিপিংটা কখনোই খারাপ হয় নাই। বিপ্লব দা ছিল আমিনুল ভাইয়ের সময় দুর্দান্ত কিপার ছিল। জিকো কিন্তু গুড কিপার, গুড কিপার, ওয়াজ গুড কিপার। কিন্তু তারপর তো শুনলাম অনেক কিছু পত্রপত্রিকায় পড়ছি, কত সত্যি মিথ্যা জানি না, জিকো তার ফর্মটা হারাইছে বলে অনুমান করি। তা না হলে তো সে বসুন্ধরাতেও নাকি ইদানিং রেগুলার ম্যাচ পায় না। ফলে জিকো তো একটা আফসোস হয়ে গেল। সেক্ষেত্রে মিতুল মার্মা আমার দলের টপ কিপার, এটা আমার মানতে একটু মানে খুব খারাপ লাগতেছে। মিতুল হুটহাট করে দু একটা ভালো সেভ করে ফেলে। কালকেও যেমন আপনারা খেয়াল করছেন কিনা, একটা দূরপাল্লার শটে সে দুর্দান্ত লাভ দিয়ে বল পাঁচ করে বের করে দিয়েছে। ওকে, এটা বেসিক, একদম বেসিক। কিন্তু আরো বেসিক কাজগুলো মিতুল খুব মানে ওই সাদের মতো কেয়ারলেস অ্যাটিটিউড দেখাচ্ছে। বক্সের ভিতরে ইন্টারসেপশনটা কখন করতে হবে, এগুলো তো যারা খেলা দেখে, আমাদের এখানে যারা নিয়মিত ইউরোপের খেলা দেখে, আমার ধারণা পোস্টে তাদের দাঁড় করায় দিলে তারাও অন্তত বুঝতে পারবে, ইয়ে বলতে পারবে, মিতুলটা বলতে পারবে যে চার্জ, এখনই চার্জ করতে হবে, তোমার আর দেরি করার সময় নেই। মিতুল কেন ওয়েট করে এটা আমি বুঝতে পারি না। কালকে 2টা গোল সাত খাওয়াইছে, আর 2টা গোল হচ্ছে মিতুল গোলের জন্য যেন ওয়েট করতেছিল যে আসুক না, দেখি না কেমন নেই আমার পাশ থেকে বল যায়, এরকম একটা অ্যাটিটিউড, মানে খুব ফানি একটা অ্যাটিটিউড। ওকে তো অনেক আগে আগাইতে হবে। যখন সে দেখছে ইভেন সাদ যেটা দ্বিতীয় যেটাতে ব্লান্ডার করছে, সেখানেও মিতুলের টাইম ছিল, সাদ ব্লান্ডার করার পরেও তার আগায় গিয়ে বলটা আগেই গ্রিপ করা। বলটা গ্রিপ করে ফেলতে পারলে তার তো কোলের মধ্যে থেকে লাথি মেরে বের করতে পারবে না। এইটুকু সাহস নিয়ে যদি আগে আগাইতে না পারে, আজকাল কিপাররা বল প্রতিপক্ষের পা থেকে কেড়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে মিডফিল্ডে চলে যায়, আর সেখানে আমাদের কিপার যত পারে পিছায়, যত পারে পিছায়, পারলে গোল লাইনের পিছনে চলে যায়। এত ভীতু, মানে আমি সরি ভীতু শব্দটা বলতে চাই নাই, ছোট মানুষও, বয়সও দেখলাম অনেক কম। নিশ্চয়ই ও আরো উন্নতি করবে খেলায়, বা এটা হতে পারে যে ওর এখনো এই ম্যাচুরিটিটাই আসে নাই এরকম সামনে আগায় গিয়ে প্রপারলি ইন্টারসেপ্ট করা। কিন্তু এই লেভেলে খেলতে হলে তো আপনার এটা লাগবে। এখন সমস্যা হচ্ছে, আমিই বলতেছি যে জিকো ফর্মে নাই, আবার মিতুল আসলে চলে না ইন্টারন্যাশনাল লেভেলে, এইরকম মানে কেয়ারলেস কিপিং হলে চলবে না। সেক্ষেত্রে একটা বিকল্প সবাই বলতেছে শ্রাবণের কথা। এটা ওই যে বললাম যে মিতুলের প্রসঙ্গে আপনাদের কাছে প্রশ্ন করব যে শ্রাবণ কি আসলে ভালো বিকল্প কিনা আমি জানি না। যদি শ্রাবণ ভালো বিকল্প হয় ফাইন, না হলে আমরা তো একটা খোঁজদা সার্চ করতেছি ওয়ার্ল্ড ওয়াইড যে আমাদের কে কোথায় আছে। দুটো কিপারের কথাও দেখলাম এর মাঝখানে। ওকে, তাদেরকেও ট্রাই করতে হবে। প্রয়োজনে বাচ্চাদের মধ্যে আমাদের এজ লেভেলে ভালো ভালো কিপার আছে বলে শুনছি, তাদেরকে ট্রাই করতে হবে। কিন্তু মিতুলকে আর কতদিন, মানে একদম বলতেছি না যদি বিকল্প নাই থাকে তাহলে তো ক্যারি করতে হবে। সাদের যেমন আমি জানি বিকল্প আছে, কিন্তু মিতুলেরটা আমি শিওর না। যদি শ্রাবণ পারে, শ্রাবণ ওকে, আর না হলে তো আসলে হয়তো স্কোয়াডে থাকবে, কিন্তু মিতুলকেও বেস্ট ইলেভেনে আমি দেখতে চাই না। এখন এই জায়গাটায় আসলে আপনাদের ঠিক পরিষ্কার করে এখন আমি বলি নাই যে তাহলে ক্রাইম ক্রাইম শব্দটা বললাম কেন।
অন্যায় শব্দটা কোত্থেকে আসলো, ক্রাইম শব্দটা কোত্থেকে আসলো? আমি সকালবেলায় উঠে আজকে সোফাইজ করে দেখতেছিলাম আর বুকের মধ্যে হু করে লাগতেছিল, হু করে লাগতেছিল। বল পজিশন আমাদের বেশি, আমরা বেশি ইয়ে করছি, অ্যাটাক করছি, সব কিছু আমরা আগায়, অথচ ম্যাচটা ওরা জিতে বের করে নিয়ে গেল। এবং সেখানে আরো কয়েকগুলো জিনিস দেখে খুব বিস্ময়কর লাগলো। একটা হচ্ছে সাদে ইয়ে দেখতেছিলাম, শিট দেখতেছিলাম, একটা ব্যাক, লেফট ব্যাক, তাই না? একটা লেফট ব্যাক, সে একটাও ক্লিয়ার করতে পারে নাই, একটাও ডুয়াল জিততে পারে নাই, একটাও ইন্টারসেপশন করতে পারে নাই। এটা সোফা স্কোর বলতেছে। কি ভয়ানক তথ্য, কি ভয়ানক তথ্য! এবং ওই সোফা স্কোরেই আমি দেখতেছিলাম যে পুরো স্কোয়াডটা আসলে একটা ক্লাব। এই যে পুরো স্কোয়াডটা খেলতেছে, এটা একটা নির্দিষ্ট ক্লাব। হ্যাঁ, আমি নামটা বলি, এটা হচ্ছে বসুন্ধরা কিংস। পুরো ক্লাবটা, আপনি পুরো স্কোয়াডটার দিকে চোখ দেবেন, আপনি ওই যে সোফা করে গিয়ে ক্লাব সিলেক্ট করে দেওয়া যায়, সব খেলোয়াড়ের নামের পাশে ক্লাব ভেসে উঠবে। আপনি দেখবেন যে পুরো স্কোয়াডটা এবং রিজার্ভ দেখলে দেখবেন যে সব মনে হয় যে বসুন্ধরা কিংস খেলতেছে। এরকম দৃশ্য শুধু দেখছি ওই 2010, 11, 12 দিকে স্পেনে, যে বেশিরভাগ বার্সেলোনার খেলোয়াড়। এখন হয় বসুন্ধরা কিংস স্পেনের জন্য বার্সেলোনা যাচ্ছিল, আমাদের জন্য সেই জায়গায় চলে গেছে। যদি তাই হয় তাহলে আমি খুব বিস্মিত হব। বসুন্ধরা কিংসের পারফরমেন্স শুনে দেখে তো তা আমার মনে হয় না, বা যতজন খেলোয়াড়কে এখানে দেখতেছি সবার পারফরমেন্স দেখে তো আমার মনে হয় না যে এরা সবাই একদম দেশ সেরা বলেই সত্যি সত্যি দল ডমিনেট করতেছে। এরকম ঘটনা পৃথিবীতে কোথাও ঘটে না তা তো না। কোনো একটা নির্দিষ্ট ক্লাবেরই 8-10 জন খেলোয়াড় জাতীয় দলে আসতেও পারে, বিরল ব্যাপার সেটা। এবং সেটা নিয়ে কিন্তু কথা হয়। যখন স্পেনে বার্সেলোনার ডমিনেশনটা ছিল তখনও কিন্তু খুব স্ক্রুটিনির মধ্যে ছিল ব্যাপারটা। বারবার মিডিয়া কোশ্চেন রেজ করতেছিল যে সবাই কি জাস্টিফাইড, সবাই কি জাস্টিফাইড, নাকি কোচ খুব বেশি পেপ গার্দিওলার স্রোতে ভেসে যাচ্ছে। এসব কোশ্চেন ওই অবস্থায় হয়েছে। আমাদের এখানে কারা খেলতেছে, বসুন্ধরা যারা খেলতেছে, আমি সবাই অযোগ্য বলতেছি না। রাকিব সুন্দর খেলোয়াড়, আপনারা যতই রাকিবের মন্দ বলেন, রাকিব কালকে দেখলাম কে একজন যুক্তি দিচ্ছেন রাকিবের বিপক্ষে, যেটা আসলে রাকিবের সপক্ষে যায় যুক্তিটা, যে রাকিব টু মাস ফাস্ট, রাকিব নাকি বল নিয়ে ওয়েট করে না, ও উইঙ্গার, ও তো ওয়েট করবে না। এখানে আসলে আপনার এটা মনে হয় কেন? কারণ হচ্ছে ফরওয়ার্ড বলে তো কেউ নাই, স্ট্রাইকার বলে তো কেউ নেই, বক্সে কেউ থাকতেছে না, ফলে আপনার বারবার মনে হচ্ছে যে ও অর্থহীন ক্রস ফেলতেছে বক্সে। এই ইলিউশনটা তৈরি হয় আসলে আমাদের স্ট্রাইকার না থাকায়। এমন না যে রাকিব আসলে টু ফাস্ট, ওকে ফাস্ট হতেই হবে, ও তো উইঙ্গার, ফলে এটা তার বিপক্ষে কোনো অভিযোগ না। বসুন্ধরায় খারাপ খেলোয়াড়ই সবাই খেলে তাও সত্যি না। বসুন্ধরায় খেললে বলেই তারা জাতীয় দলে আসছে, প্রত্যেককে গালি দিতে হবে তা না। কিন্তু যখন আমি দেখি যে 11-এ 7 জন বসুন্ধরা খেলোয়াড়, ইয়ে মিলায়, রিজার্ভ মিলায় বোধ হয় 23 জনের মধ্যে 12 জন বা 14 জনই হচ্ছে বসুন্ধরা খেলোয়াড়, যার বেশিরভাগই আন্ডার পারফর্মার। এবং ম্যাচে গিয়ে তারা সাদের মতো কাণ্ডকীর্তি করতেছে, যারা আসলে প্রপারলি বুঝতেছে না হোয়াট টু ডু উইথ দ্য বল। তখন বুঝতে হয় যে কোথাও অন্যায় হচ্ছে। ফলে আপনারা যেটা করতেছেন সেটা হচ্ছে ক্যাব্রেরাকে একটা ছোট দোষ দিয়ে বড় দোষটা ঢেকে ফেলতেছেন। এটা যারা প্রপারলি খোঁজ খবর রাখে তারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো করে বলতে পারতো যে এই খেলোয়াড়দের কে কে জাতীয় দলে ডাক পাওয়ারই কথা না। এখন এই কথা বলতে গেলে তো যে কাজী আশরাফ হোসেন লিপু, ক্রিকেট দলের যিনি প্রধান নির্বাচক, উনি শুরুতেই একটা শর্ত দিচ্ছিলেন যে আমার সমালোচনা করলে বলতে হবে যে অমুকরে নেওয়া যাবে না, তাহলে কারে নিব। এখন ওই শর্ত আমি ফুটবলে পূরণ করতে পারতেছি না। আমি বুঝতেছি যে এর নেওয়া যায় না। ওই যে বললাম সিঙ্গেল আউট করবো না, সিঙ্গেল আউট করবো না, শুধু সাদরে আর মিতুল রে করলাম, বাকিদের সিঙ্গেল আউট করলাম না। কিন্তু বাকিদের ব্যাপারটাও বোঝার মতো বোধবাসিত হয়েছে। ওই যে বললাম অর্ধশতক প্রায় পার করে দিলাম পৃথিবীতে, বোঝার মতো বোধবাসী হয়েছে যে এইগুলা নেওয়া ঠিক হচ্ছে না, এদেরকে নেওয়া ঠিক হচ্ছে না। কিন্তু বিকল্প কে কে সে নামটা তো আপনারা বলতে পারবেন। এই জন্য আজকের কন্টেন্টে আমি শুরুতেই বলছি যে আপনারা খুব বড় পার্টিসিপেন্ট হবেন। আপনারা বরং পজিশন ধরে ধরে বলতে পারেন যে কে কোন পজিশনে সেরা বিকল্প হতে পারতো। কিন্তু এটুকু বুঝতেছি যে এই জায়গায় খুব বড় ধরনের একটা অন্যায় হচ্ছে। ফলে আপনারা এই ছোট একটা ভুল দিয়ে ক্যাবরেরারে মাফ করে দেন না। এগুলো সব কৌশলগত আলাপ। এই আলাপে আপনি যদি ক্যাবরেরারে ছেড়ে দেন যে ওকে তোমার ভুল এটুকুই, এটা একদম মানে ডাকাতকে ধরে আপনি মূল্য চুরির শাস্তি দিয়ে দেওয়ার মতো। আপনি ক্যাবরেরার বিপক্ষে যেসব অভিযোগ আনা হচ্ছে ফেসবুকে যে ক্যাবরেরা ভুল করছে, এগুলোতে তারে ছেড়ে দেওয়া ঠিক হবে না, এগুলোতে তারে ছেড়ে দেওয়া ঠিক হবে না। আমি বলবো সবাই চার্জ করেন যে সে যে টিমটা করতেছে এই টিমটা সে কেন করতেছে। একাদশ পরের আলোচনা, কৌশলগত আলোচনা অনেক পরের আলোচনা, কৌশলগত তর্ক করার আমরা সময় পাবো।
কৌশলগত লেভেলে তর্ক করার যোগ্যতা তো আগে অর্জন করতে হবে, অনেস্টি তো আগে অর্জন করতে হবে, যে তোমার সঙ্গে আমি কৌশলগত তর্ক করব। আমি পার্সোনালি মনে করব যে না, আমার হংকং এর বিপক্ষে হলেও শুরু থেকে প্রেসিং খেলা উচিত ছিল, এই কৌশলগত তর্ক করার টাইম ওর সঙ্গে নাই। ওর কাছ থেকে প্রথমে শুনতে হবে, তুমি এই যে স্কোয়াডটা দিচ্ছ, একটা নির্দিষ্ট ক্লাবের স্কোয়াড কেন ডিক্লেয়ার করতেছো? আমি শুধু বুঝি যে এখানে একটা ক্রাইম হচ্ছে, সেই ক্রাইমটাকে সবাই মিলে আপনাদের কাছে বলতেছি, জবাবদিহিতার মধ্যে আনেন। এখন আপনাদের কাছে বলতেছি কেন, ক্রিকেট নিয়ে যখন কথা বলি তখন তো আপনাদের এরকম বিচারক মানি না। মানি, সবসময় আমি দর্শকই সবচেয়ে বড় বিচারক মানি, কিন্তু ফুটবলে আপনাদের অথরিটিটা বেশি। আর ফুটবল আজকে এই যে জায়গায় আসছে, এই যে আমরা কথা বলতে বাধ্য হচ্ছি ফুটবল নিয়ে, রাত জেগে দেখতে বাধ্য হচ্ছি, ফুটবল নিয়ে সব মিডিয়া মাথা ঘামাইতে বাধ্য হচ্ছে, এই জায়গাটায় কিন্তু কোনো কর্মকর্তা আনে নাই, কোনো খেলোয়াড় আনে নাই, কোনো কোচ আনে নাই, এই জায়গাটা আপনারা নিয়ে আসছেন। আজকে মনে হতে পারে হামজা, সমিত, সোম, ফাহমিদুলদের কারণে এটা করছে। হামজা, সমিত, সোম, ফাহমিদুল এখানে আসছে শুধুমাত্র আমাদের দর্শকদের চেষ্টায়। এটা পৃথিবীর ফুটবল ইতিহাসে বিরল একটা ঘটনা হিসাবে লেখা থাকবে, ইতিহাস হয়ে থাকবে। এটা পৃথিবীর সব জায়গায় লেখা থাকবে যে দর্শকরা একটা দেশের ফুটবলকে বদলায় দিচ্ছে। এখন বাকিটুকু আপনাদেরই শেষ করতে হবে। যেহেতু আমিও তখনও মাঠে নামি নাই, এখনো মাঠে নামবো না, তখনও পরিষ্কার করে কিছু বলি নাই, এখনো বলবো না, কেউ বলবে না রে ভাই, আপনাদেরও কেউ বলবে না। আপনারা যেহেতু বিচারটা নিজেদের হাতে নিচ্ছেন, দেশকে এই পর্যন্ত আগায় দিচ্ছেন, বাকিটাও আপনাদেরই ফিনিশ করতে হবে। শেষ পর্যন্ত আপনাদের হাতেই বিচারের দায়টা রেখে গেলাম, বাকিটা আপনারা দেখেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।